নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমার কিছু ভিউয়ার্স অথবা সাবস্ক্রাইবারদের করা লাস্ট এক সপ্তাহের কিছু ইনফরমেটিভ কোশ্চেনের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেব। যেই কোশ্চেনগুলো হয়তো এই মার্কেটে আপনার মাথাতেও ঘোরাঘুরি করছে, বা যেই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনাদের স্টক মার্কেটের কনফিডেন্সে যথেষ্ট পরিমাণে বিল্ড করতে সাহায্য করবে এবং এই মার্কেট কন্ডিশনে মার্কেটে টিকে থাকতে আপনাদের হেল্প করবে, যেন আপনারা কোনো ভুল ডিসিশন তাড়াহুড়ায় না নিয়ে নেন। আর এরকম টাইপের যদি কোনো ইনফরমেটিভ কোশ্চেন আপনার মাথাতেও ঘোরাঘুরি করে, তাহলে অবশ্যই সেই কোশ্চেনের বেস্ট অ্যান্সার পেতে কমেন্ট সেকশনে আপনার ইনফরমেটিভ কোশ্চেনটাও করার চেষ্টা করবেন। নেক্সট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সিরিজে আমি আপনার কোশ্চেনটাও উঠিয়ে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবার প্রথম কোশ্চেন করছেন সুজন দত্ত। তার কোশ্চেন রয়েছে, এরকম কি হতে পারে যে নিফটি এখান থেকে আর এক বছর মানে নেক্সট এক বছরও কোনো রিটার্ন দেবে না? হ্যাঁ, অবশ্যই হতে পারে। এখান থেকে এক বছর কেন, এখান থেকে 2 বছরে এরকম হতে পারে যে মার্কেট কোনো রিটার্ন দেবে না। আমি বলছি না যে 2 বছরে মার্কেট রিটার্ন দেবে না, কিন্তু হতে পারে কি না, হতে তো মার্কেটে অনেক কিছুই পারে। মার্কেট তার যে কোনো পজিশন থেকে যে কোনো সময় 15-20% পড়েও যেতে পারে। মার্কেট তার যে কোনো পজিশন থেকে ভ্যালুয়েশন হাই হওয়ার পরে সে আরো এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশনেও যেতে পারে। কিন্তু আমাকে এমনভাবে প্লে করতে হবে যাতে করে আপসাইডে গেলেও আমার পোর্টফোলিওতে বেনিফিট পাই, আবার ডাউন সাইডে গেলেও আমরা মার্কেটের বেনিফিট পাওয়ার জন্য যেন আমাদের কাছে ক্যাপিটাল থাকে। সেই হিসেবে আমরা সবসময় ভ্যালুয়েশনকে প্লে করব, যে বর্তমানে মার্কেট কোন ভ্যালুয়েশনে রয়েছে। যদি ভ্যালুয়েশন হাই থাকে এবং যদি অতীতে মার্কেট কোনো রিটার্ন না দিয়ে থাকে, তাহলে মার্কেট আপসাইডে যাওয়ার চান্স থাকে। দেখুন, স্টক মার্কেটের সব থেকে বেসিক কনসেপ্ট বড় প্রফিট কামানোর, সেটা হচ্ছে আপনাকে সবার আগে দেখতে হবে যে আপনি যে সময় মার্কেটে ইনভেস্টমেন্টের প্ল্যান করছেন তার আগের 3 বছর মার্কেট কিরকম করেছে। যদি আগের 3 থেকে 4 বছর মার্কেট এক্সট্রিমলি বুলিশ থাকে, মানে অনেক বড় রিটার্ন দিয়ে থাকে, তাহলে নেক্সট 3 বছর মার্কেট অ্যাভারেজ রিটার্ন দেবে বা রিটার্ন নাও দিতে পারে বা কনসলিডেট করতে পারে। আর যদি দেখতে পাচ্ছেন আগের 3 বছরে মার্কেট খুব নেগেটিভ রিটার্ন দিয়েছে, তার মানে পরের 3 বছর মার্কেট খুবই বাম্পার পারফরমেন্স করবে। এর সাথে ভ্যালুয়েশন দেখতে হবে, মার্কেট সাইকেলে আপনার কোম্পানি কোন পজিশনে রয়েছে সেগুলো দেখতে হবে। তো আপনার কোশ্চেনে যদি একদম সিম্পল অ্যান্সারে আসি, হ্যাঁ এরকম হতে পারে যে মার্কেট এখান থেকে কোনো রিটার্ন দেবে না। যে কারণে আমরা সকলকে বলি যে সেই টাকাটাই মার্কেটে ইনভেস্ট করুন, যে টাকাটা মিনিমাম ইনভেস্ট করে 3 বছর ছাড়তে পারবেন। কারণ 3 থেকে 4 বছরের মধ্যে মার্কেটের একটা সাইকেল কমপ্লিট হয়ে যায়। সেক্ষেত্রে আপনার যা লস থাকবে সেটা রিকভারি 3 বছরের মধ্যে হয়ে যাওয়ার চান্স থাকে। নেক্সট কোশ্চেন করছেন সঞ্জয় মিশ্র। তার কোশ্চেন রয়েছে, অমরা রাজা নিয়ে ডিসকাস করলে ভালো হয়। অমরা রাজা নিয়ে আমার চ্যানেলে প্রিভিয়াস মান্থে আমি ইনডেপথ ভিডিও তৈরি করে দিয়েছি। আমি সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখে নেবেন। ভিডিও আপলোড হওয়ার ঠিক 15 মিনিট পরে আমি লিঙ্কটি প্রোভাইড করে দেবো। অমরা রাজা কোম্পানিটাকে যদি আমি বলি, তাহলে এই কোম্পানিটা বর্তমানে গ্রেট পজিশনে রয়েছে। একটু টার্ন হতে কোম্পানিটার টাইম লাগবে। যদি মিনিমাম 3 বছর টাইম থাকে, আমি বলবো স্মল ক্যাপ রেঞ্জে সব থেকে বেস্ট কোম্পানির লিস্টে অমরা রাজা মোবিলিটি বা ব্যাটারি কোম্পানিটাকে দেখা যেতে পারে। কারণ কোম্পানি তেলেঙ্গানাতে এবং তিরুপতিতে তাদের মেগা ফ্যাক্টরি ওপেন করছে। আর এই ফ্যাক্টরির যা ক্যাপাসিটি, সেটা বর্তমানে ইন্ডিয়ার টপ 2টো কোম্পানির ক্যাপাসিটি মিলিয়ে তার তুলনামূলকভাবেও বেশি। যে কারণে ক্যাপেক্সের কারণে আমার মনে হয় অমরা রাজা ব্যাটারিটা বর্তমানে একটা ভালো পজিশনে রয়েছে, আপনারা দেখতে পারেন। তবে কোনো ধরনের এই ভিডিওটিকে বাই অথবা সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। নেক্সট কোশ্চেন করছে সৌভিক সাহা। তার কোশ্চেন রয়েছে, মেশোতে অ্যালটমেন্ট যদি না পায়, মেশো আইপিওতে যদি অ্যালটমেন্ট না পায়, তবে লিস্টিং এর পরে কি এই কোম্পানিটা নেওয়া যেতে পারে শর্ট টার্মের জন্য? দেখুন, বিগিনার ইনভেস্টররা ফোমোর মধ্যে পড়ে, ফেয়ার অফ মিসিং আউট। তারা ভাবে যদি আইপিওতে অ্যালটমেন্ট না হয় তারপর শর্ট টার্মের জন্য এন্ট্রি নেব। স্টক মার্কেটে বিগিনার ইনভেস্টররা মেইন যে সমস্ত ভুলগুলো করে তার মধ্যে এটাও একটা বড় ভুল। কারণ কোনো কোম্পানি যখন আইপিও লিস্ট করায়, সে কোম্পানি চায় যে ম্যাক্সিমাম ভ্যালুয়েশনে আইপিওটাকে লিস্ট করানোর। আপনার এবং আমার জন্য কোম্পানি কোনো গ্যাপ রাখে না। আমি পার্সোনালি আমার স্টুডেন্টসদের গাইড করি যে কোনো কোম্পানি যখন আইপিও ইস্যু করবে, লিস্টিং গেইন নিয়ে সে কোম্পানি থেকে বেরিয়ে যাওয়া উচিত। কারণ 99.9% আইপিও ওভার ভ্যালুয়েশনে লিস্টিং হয়। সেক্ষেত্রে আইপিওতে যদি আপনি অ্যাপ্লিকেশন না পান, অ্যালটমেন্ট না পান, তাহলে লিস্টিং হওয়ার মিনিমাম 3 বছর পরে গিয়ে কোম্পানি দেখা উচিত। কারণ 3 বছরের মধ্যে জবরদস্ত ধুলাইপিটি হতে পারে। অতীতে দেখেছেন বহু কোম্পানি, তো ভবিষ্যতেও মেশোতেও হয়তো সেরকমই সাইন আসতে পারে। তবে যে পরিমাণে গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে সেটা হওয়ার চান্স অনেকটাই বেশি। নেক্সট কোশ্চেন করছে অমরদীপ বাবু। তার কোশ্চেন রয়েছে, বর্তমানে ডাইরেক্ট স্টকের থেকে ইটিএফ কি বেশি ভালো হবে? দেখুন, যদি আপনি সেফটি
এবং লো রিটার্ন চাইছেন, যেখানে সেফ বেশি সেখানে লো রিটার্ন, তাহলে ইটিএফ বেস্ট। আর যদি আপনি একটু রিস্ক নিতে চাইছেন, ফান্ডামেন্টাল ভালো অ্যানালাইসিস করতে পারেন এবং বেস্ট রিটার্ন চাইছেন, তাহলে ইটিএফ বেস্ট নয়। কারণ ইটিএফ কখনো আপনাকে বুল মার্কেটের থেকে বেটার প্রফিট দেবে না। যেমন 2020 থেকে 24 পর্যন্ত যে কেউ যদি কাঁচরা উঠিয়ে নিত, তাহলে তার পোর্টফোলিও মোটামুটি 4-5 গুণ হয়ে যেত। আর যদি আপনি সেম টাইম পিরিয়ডে ইটিএফ নিতেন, তাহলে আপনি 2 গুণ বা 3 গুণই করতে পারতেন। আর সেক্ষেত্রে বলবো, দেখুন, যদি আপনি মার্কেট নিয়ে সিরিয়াস থাকেন, মার্কেট ভালো করে অ্যানালাইসিস করতে পারেন, তাহলে ডাইরেক্ট ইনভেস্ট সব থেকে বেস্ট হতে পারে। ইটিএফ সেফটি, যারা কনফিডেন্স সঠিক পায় না বা যারা মার্কেটে একদম বিগিনার্স, তারা ইটিএফ নেয়। আর ইটিএফ এর মধ্যেও অনেক পয়েন্টস থাকে, সেগুলো দেখে ইটিএফ নিতে হয়, তাহলে ইটিএফ থেকেও কিন্তু লস হতে পারে। কারণ আইএনএভির সাথে যদি স্পট প্রাইস আপনি হাইতে কিনছেন বা ইটিএফ যখন আপনি বিক্রি করবেন, যদি লিকুইডিটিতে প্রবলেম থাকে, তাহলে কিন্তু আপনাকে 5% ডাউনে বিক্রি করতে হতে পারে। কারণ আপনি সবসময় দেখবেন মার্কেট প্রাইসে যদি আপনি ইটিএফ সেল করেন, যে প্রাইসে ইটিএফ রয়েছে তার থেকে 1-2% ডাউনে সেলিং হয়। তো এগুলো কিছু পয়েন্টস থাকে, আমি ডিসকাস করে দেবো অন্য পয়েন্টসে। তবে ইটিএফ সেফ ইনভেস্টরদের জন্য, আর যদি বড় রিটার্ন কামাতে চাইছেন, তবে ইটিএফ না ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সবসময় করতে হবে। নেক্সট কোশ্চেন করছেন অরিন্দম মুখার্জি। যদি উনি বলছেন, যদি কোম্পানিটি এলআইসি হাউজিং ফিনান্সের সাথে তুলনা করি, তাহলে কি এই দামে গোল্ডেন অপরচুনিটি? ওনার কোশ্চেনটা ওই যে পরশুদিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম, বাজাজ হাউজিং ফিনান্স কোম্পানিটা ওই যে প্রাইস কারেকশন হয়েছিল, সেখানে একটা গোল্ডেন অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। তো উনি এলআইসি হাউজিং ফিনান্সের সাথে এর ভ্যালুয়েশন ম্যাচ করছে। দেখুন, পিএসইউ কোম্পানি এবং নন পিএসইউ কোম্পানি, আপনারা সকলেই বুঝবেন, পিএসইউ কোম্পানি সবসময় লোয়ার ভ্যালুয়েশনে ট্রেড করে, আর নন পিএসইউ কোম্পানি, প্রাইভেট কোম্পানি সবসময় হায়ার ভ্যালুয়েশন ডিমান্ড করে। যেমন আপনি এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কোম্পানিটা দেখবেন 1.5 টাইম প্রাইস বুকে ট্রেড করছে। তার এগেন্সে যদি আপনি কোটাক মাহিন্দ্রা ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এক্সিস ব্যাংক দেখেন, এরা 3 টাইমের উপরে প্রাইস টু বুক ডিমান্ড করে। কারণ নন পিএসইউ ব্যাংক বা নন পিএসইউ কোম্পানি সবসময় একটু হায়ার গ্রোথ করতে পারে, যে কারণে পিএসইউ এর সাথে নন পিএসইউ কে কম্পেয়ার করাটা একেবারেই বোকামি হবে বলে আমি মনে করি। এইভাবে অ্যানালাইসিস হয় না। নেক্সট কোশ্চেন করছেন সঞ্জয় মিশ্র। তার কোশ্চেন রয়েছে, আভাস, অ্যাপটাস কন্টিনিউ নিচে পড়েই যাচ্ছে, কোনো ইনসাইড প্রবলেম কি আছে? আভাস এবং অ্যাপটাস দুটো কোম্পানি অ্যাফোর্ডেবল হাউজিং ফিনান্স থেকে বিলং করে। আর অ্যাকচুয়ালি কোম্পানিগুলো ডাউনে আসছে, তার দুটো লজিক রয়েছে। দেখুন, এই কোম্পানিগুলো অতীতে যে পরিমাণে সুপার ডুপার গ্রোথ করেছে, ভবিষ্যতেও সুপার ডুপার গ্রোথ করবে। কিন্তু বর্তমানে ইন্ডিয়াতে জব ডেটা যেরকম আসছে, লোকের হাতে পয়সা সত্যি খুব কম, যে কারণে অ্যাফোর্ডেবল হাউজিং ফিনান্স যে সমস্ত কোম্পানিগুলো করে, মানে যারা আর কি ছোট ছোট হোম লোনগুলো নেয়, তাদের গ্রোথ একটু স্লো আসছে। তবে গ্রোথ এখনো ভালো, ডবল ডিজিট, মোটামুটি 20%-এর আশেপাশে গ্রোথ রয়েছে। কিন্তু শর্ট টার্মে যেহেতু মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ এবং কোম্পানির রেজাল্ট একটু হালকা ডাউন রয়েছে, সে কারণে কোম্পানিগুলো একটু দোলাপিটাই হচ্ছে। তবে এই কোম্পানিগুলোই মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে সব থেকে বেস্ট পারফরমেন্স করবে বলে আমি মনে করছি। এবং হাউজিং ফিনান্স, বিশেষ করে অ্যাফোর্ডেবল হাউজিং ফিনান্স, ইন্টারেস্ট রেট কাটের বেনিফিটও পাবে, সিআরআর কাটের বেনিফিটও পাবে, এবং 12 লাখে যে ট্যাক্সে ছাড়, সেই তিনটের বেনিফিটই পাবে। যে কারণে আভাস অথবা অ্যাপটাস বলুন অথবা আধার হাউজিং বলুন, এই তিনটে কোম্পানি আমি মনে করি বেটার পজিশনে রয়েছে। সঠিক অ্যালোকেশনে একটু ধৈর্য ধরে থাকতে পারলে, ডিসিপ্লিন মেনটেন করতে পারলে, ভবিষ্যতে গ্রেট পারফরমেন্স করার পটেনশিয়াল কোম্পানিগুলোতে রয়েছে। তবে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার কথা শুনে ইনভেস্ট করবেন না। আপনি আপনার রিভিশন করে নেবেন অথবা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নেবেন। তবে আমি বলতে পারি কোম্পানিগুলো গ্রেট, এবং 3% মতন অ্যালোকেশনে কোম্পানিগুলো দেখা যেতে পারে। নেক্সট কোশ্চেন করছেন সঞ্জীবন। তার কোশ্চেন রয়েছে, নিফটি মোটামুটি কতটা নিচে আসতে পারে? আমার মনে হয়, যদি এক্সট্রিমলি কিছু নেগেটিভ সাইন না হয়ে যায়, কোনো রকম ব্ল্যাক সুয়েন ইভেন্ট না হয়ে যায়, তাহলে নিফটি ম্যাক্সিমাম এখান থেকে আমি মনে করি যে 7-8% ডাউনসাইড রিস্ক রয়েছে। আর রিস্ক সেরকম একটা নেই অ্যাকচুয়ালি, কারণ ইন্ডিয়ান মার্কেট লাস্ট 14 মাস ধরে পারফরমেন্স করেনি, এবং ইন্ডিয়ান মার্কেটের হিস্ট্রিতে কখনো এরকম হয়নি যে ব্যাক টু ব্যাক 2 বছর মার্কেট নেগেটিভ রিটার্ন দিয়েছে, সেটা কখনো হয়নি। এবং কালকেই আমি একটা ইন্ডেক্স ভিডিওতে দেখিয়েছি যে এরকম কনসলিডেটের পরে মার্কেট কিন্তু একটা শার্প বাউন্স ব্যাক আসতে পারে। রুপিস ডেপ্রিসিয়েট করছে ডলারের এগেইনস্টে, যে কারণে শর্ট টার্মে মার্কেট কিছুটা ভলিটিলিটি দেখাচ্ছে, তবে ভবিষ্যতে সবকিছু বেটার হয়ে যাবে। আর 7-8%-এর বেশি ডাউনসাইড রিস্ক আমি মার্কেটে এই মুহূর্তে এখান থেকে দেখতে পাচ্ছি না। নেক্সট লাস্ট কোশ্চেন করছেন শ্রুতি অনামিকা। তার কোশ্চেন রয়েছে, প্রাজ ইন্ডাস্ট্রি এখন কি দেখা যেতে পারে? অ্যাকচুয়ালি ওয়ার্ডসটা অন্য কিছু ছিল, সেবি রুলসের এগেনস্টে গিয়ে তো ইউটিউবের রেস্ট্রিকশন অনেক কিছু আছে, যে কারণে আমি একটু চেঞ্জ করে দিলাম ওনার ভিউটা, মানে ওনার অ্যাকচুয়াল কমেন্টসটা চেঞ্জ করে দিলাম। উনি বলছে প্রাজ ইন্ডাস্ট্রি কোম্পানিটা এখন দেখা যেতে পারে কিনা। আমি তো বলবো প্রাজ ইন্ডাস্ট্রি ওয়াটার ম্যানেজমেন্ট বিজনেস সেগমেন্ট থেকে বিলং করে,
ওয়াটার ট্রিটমেন্ট থেকে বিলং করে এবং তার সাথে ইথানল প্রোডাকশন বা ইথানলের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটির জন্য যে স্ট্রাকচার তৈরি হয় সেটা এই কোম্পানি ইন্ডিয়াতে একমাত্র তৈরি করে এবং গ্লোবালিও এক্সপোজার রয়েছে। কোম্পানি ইউএস মার্কেটেও মার্কেট লিডিং পজিশনে রয়েছে। আমার মনে হয় এই যে বাম্পার লেভেল একটা ডিসকাউন্ট প্রাইস, এটাকে কন্ট্রাবেট হিসেবে দেখা যেতে পারে। এটা একটা গ্রেট কোম্পানি এবং এই টাইপের মার্কেট লিডিং কোম্পানি যখন ডিসকাউন্টে আসে তখনই কিন্তু গোল্ডেন অপরচুনিটি ক্রিয়েট হয়। ওয়ারেন বাফেট বলেন যে কোনো একটি গ্রেট কোম্পানি যখন কোনো শর্ট টার্ম প্রবলেমের কারণে শেয়ার প্রাইসে কারেকশন আসে, অবশ্যই মাথায় রাখবেন শর্ট টার্ম প্রবলেম হতে হবে। যদি সেই প্রবলেমটার ভবিষ্যতে সলিউশন থাকে তাহলে অবশ্যই কোম্পানি ভবিষ্যতে বাম্পার পারফরমেন্স করার চান্স থাকে। সেক্ষেত্রে ভালো কোম্পানি যখন কারেকশনে আসে সেটাই অ্যাকচুয়ালি অপরচুনিটি। আর প্রাইজ ইন্ডাস্ট্রিতেও আমি মনে করি অপরচুনিটি ক্রিয়েট হয়েছে, অ্যালোকেশন মেনটেন রাখা উচিত। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনার কোশ্চেনটারও বেস্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব নেক্সট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সিরিজে। আর যদি মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছে কিন্তু সঠিক অ্যানালাইসিস করতে পারেন না, বড় ক্যাপিটাল ইনভেস্ট করতে চাইছেন বা বড় ক্যাপিটাল ইনভেস্ট করে দিয়েছেন কিন্তু ভ্যালুয়েশন বোঝেন না বা ফান্ডামেন্টাল বোঝেন না, বা কোনো কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে বা কোনো কোম্পানি অরিজিনাল ডাটা দেখাচ্ছে, সেটা যদি আপনি না অ্যানালাইসিস করতে পারেন এবং সেটা যদি শিখতে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স ফান্ডামেন্টাল আমি পার্সোনাল কাছে শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য থাকছে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।